যে দুইজন ছাত্র উপদেষ্টা আছে তাদের পিএসদের যে দুর্নীতির যে কথা উঠেছিল এবং এই তদন্তের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাদেরকে বহিষ্কার করার পরে অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটা বাংলাদেশের ছাত্র জনতা জানতে চায়। এখনো তারা কোন রকম কোন পদক্ষেপ নেয়নি। যেখানে তাদেরকে বহিষ্কার করা হলো তাহলে কি অনৈতিক ভাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এটা আমরা বলবো, নাকি দুর্নীতি দমন কমিশন শুধু গুটি কয়েক মানুষের জন্য, হতদরিদ্রদের জন্য? আমি মনে করি আইন সবার জন্য সমান, সেটা হোক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা যেই হোক। কি বলবো আমাদের প্রধান উপদেষ্টা, আমরা শুনেছি ওনার নাকি গ্রামীণ ব্যাংকের ৬০০ কোটি টাকার ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমরা যদিও কথা তুলিনি এতদিন, কিন্তু এখন দেখছি যাদেরকে আমরা রেফারি বানিয়েছিলাম তারা এখন খেলোয়াড় হয়ে যাচ্ছে। নিরপেক্ষ লোক হিসাবে আমরা ছাত্র উপদেষ্টাদের সেখানে বসিয়েছিলাম আমরা, কিন্তু পদত্যাগ করছে নিজেদের স্বার্থের কারণে। এটা কি হয়? আপনারা বলেন, যাদেরকে আমরা বসালাম বাংলাদেশের মানুষের কাজ করার জন্য, আমাদের অনুমতি ছাড়া তারা কেন পদত্যাগ করলো? তারা এখন নির্বাচন করবে মানে আপনি ক্ষমতায় থেকে নিজের ফিল্ড গুছিয়ে নিজেদের মতো একটা নির্বাচন করবেন, মানে যেখানে জিততে পারবেন সেইখানে আপনারা বা যেখানে আপনি নির্বাচন করবেন সেখানে ব্যাপক পরিমাণ বাজেট দিয়ে আপনি নিজেদেরকে মানে জয়ী করবেন। এটা আসলে মানুষের সাথে এবং জুলাই বিপ্লবের সাথে প্রতারণা। এবং আমি বলতে চাই, নাহিদ ইসলাম পদত্যাগ করেছে অনেক দিন আগে। তার পিএস এর নামে এক ধরনের মানে নগদের একটা সমস্যা ছিল, সেই বিষয়ে এখনো সুরাহা করেনি। আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেনের নামে যে দুর্নীতির অভিযোগ ছিল সেই অভিযোগের ব্যাপারে এখনো খোলাসা করা হয়নি। আপনি যখন পদত্যাগ করেছেন, পদত্যাগ করার আগে অবশ্যই আপনাকে এইসব অভিযোগের সাংবাদিক সম্মেলন করে বা যে কোনো ভাবে এইসব অভিযোগের বিষয়ে কিছু বলা উচিত ছিল। আপনি কিচ্ছু বলেননি। মানে আপনি ক্ষমতা পেয়েছেন, নিজের মতো ভোগ বিলাস করেছেন, এখন এটা শেষ হয়ে গেছে, এখন নতুন ক্ষমতার জন্য আপনি ঘুরছেন। এটা তো হতে পারে না। রেফারি বানালাম, আপনি খেলোয়াড় কেন হতে যাচ্ছেন? আপনি রেফারি হিসেবেই থাকেন। মানে আমি চাইলেই একজন রেফারিকে আবার মাঠে নামিয়ে দিচ্ছি, এটা আসলে কোনোভাবেই বাংলাদেশে যায় না। অবশ্যই বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে কর্ণপাত করা উচিত যে তারা কেন নির্বাচন করবে, তারা কি নির্বাচন করার কোন যোগ্যতা আছে কিনা। যেহেতু তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতা বসেছিল, তারা নির্বাচন করার জন্য ক্ষমতায় বসেনি, তারা নির্বাচন করানোর জন্য ক্ষমতায় বসেছিল। কিন্তু এখন তারা পদত্যাগ করে তারা নিজেই মাঠে নামছে, তারা নিজেই এখন নির্বাচন করবে। এই জন্য এই যে স্বার্থবাদী কাজ, এই কাজ আসলে বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। যদিও তারা কিছু ভোট পাবে কি পাবে না, তাদের জামানত থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে সন্দেহ আছে, তারপরে আমি মনে করি তাদের নির্বাচন করার ন্যূনতম যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। তারা এখন নির্বাচন করতে পারবে না। আপনি যখন ইচ্ছা নির্বাচন করবেন, আবার সরকারেও যাবে। আরে ভাই, তাহলে তখন আপনি সরকারে কেন গেলেন? আর আপনি কি কাজ করেছেন এই 1.5 বছরে? সেই ফিরিস্তি কি মানুষের সামনে তুলে ধরেছেন? আপনার কাজের ফিরিস্তি না তুলে ধরে আপনি নির্বাচনের জন্য কেন যাচ্ছেন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আহমেদ শাকিল, ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম রূপকার ছিলাম 2023-24 গণ আন্দোলনে। এই ফ্যাসি শেখ হাসিনা যে গণহত্যা সংঘটিত করেছে সেই গণহত্যার বিচার বাংলার মাটিতে বাস্তবায়ন করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দুর্নীতিবাজ প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার সেই ফ্যাসিস্টদের গ্রেপ্তার করেনি। তারা বিভিন্ন সুযোগ সুবিধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। বন্ধুগণ, আজকে আমরা যে দুর্নীতি দমন কমিশন বানিয়েছি, তারা দুর্নীতি দমন কমিশন, তারা
করছে এবং দুর্নীতির সহযোগী হচ্ছে। এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি সোনার বাংলা নির্মাণের জন্য দেশের প্রায় 2000-এর অধিক সংখ্যক জনগণ জীবন দিয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে বিপ্লব সংগঠিত করেছি, সেই বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি। আমরা বলতে চাই, এই দুর্নীতিবাজ প্রশাসন এবং দুর্নীতিবাজ উপদেষ্টাদের সাথে কোনো আমাদের আপোষ নেই। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণের ভাগ্যের পরিবর্তন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়েই আমরা রাজপথে আছি। আমরা চাই এদেশ থেকে যদি দুর্নীতি বন্ধ হয়, তাহলে এদেশের জনগণের 18 কোটি জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব। আজকের আগামীতে যে নির্বাচন কমিশন নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে এই উপদেষ্টারা অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে এবং এই যে উপদেষ্টা পদ খালি হয়েছে, সেই খালি পদে আমরা শুনতে পাচ্ছি এই আলী নিয়াজ নামক এই আমেরিকান নাগরিককে আবার এখানে উপদেষ্টা বানানোর একটি ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আপনারা সবাই একাই যে ভোট দখলে ব্যস্ত আছেন, তা এদেশের জনগণ মেনে নেবে না। আমরা অনতিবিলম্বে নূতন উপদেষ্টা নিয়োগের আহ্বান জানাই এবং এই দুর্নীতিবাজ প্রশাসন এবং দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিরুদ্ধে পুঙ্খানু তথ্য উপাত্ত জনগণের সামনে হাজির করার আহ্বান জানাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই প্রতিবাদ বিরোধী আন্দোলনের এবং যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জননেতা জনাব ডক্টর শামসুল আলম। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমি অল্প বক্তব্য বেশি কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন, রাজপথে আপনারা অনেকেই আমাদের সাথী ছিলেন। যুগপৎ আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। যুগপৎ আন্দোলনে আমরা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বিদায় করে দিতে পরিস্থিতি তৈরি করে বিদায় করে দিতে পেরেছিলাম। আজকে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেই উপদেষ্টা পরিষদের অন্যতম দুজন ছাত্র উপদেষ্টা, যারা বাংলাদেশের সূর্য সন্তান হিসেবে পরিচিত হওয়ার কথা ছিল, আজকে তাদের বিরুদ্ধে আমরা দুর্নীতির অভিযোগ, বিভিন্ন গণমাধ্যম সহ দুর্নীতির অভিযোগ আনতে বাধ্য হচ্ছি। আমরা মনে করি উপদেষ্টা পরিষদের এপিএসরা যে দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির সাথে এই উপদেষ্টাদের সংযুক্তি থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই তদন্ত পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে এই উপদেষ্টাদের রাষ্ট্রের কোন জায়গায় নির্বাচিত অথবা অনির্বাচিত কোন জায়গায় প্রতিনিধিত্ব করার কোন আইনগত ভিত্তি নাই। তদন্ত চলা অবস্থায় তারা প্রতিনিধিত্ব করতে পারে না। আমরা স্পষ্ট করে এই কথাগুলো বলে আমি স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য আমাদের সূর্য সন্তানরা রাজপথে সরকারি জীবনসরে 1400-র উপরে ছেলে মেয়ে রাজপথে শহীদ হয়েছেন। তাদের রক্ত নিয়ে যারা পুলিশ খেলা খেলছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা জাতীয় দুর্নীতি প্রতিষ্ঠান, দুর্নীতি প্রতিরোধের প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আমরা স্পষ্ট করে বলতে চাই যে গেল 15 বছর স্বৈরতন্ত্রের আমলে আপনারা দুর্নীতি দেখেন নাই। 15 বছর পর আপনারা কিছু দুর্নীতি দেখছেন। আজকে আমরা বলবো যে 15 বছর আগে দুর্নীতির ফাইলগুলো একটু উপরে তুলবেন। আর এই আমলে তত্ত্বাবধায়ক এই ইন্টেরিয়াল গভর্নমেন্ট আমলে ইন্টেরিয়াল গভর্নমেন্ট আমাদের রাজপথের ফসল। আমি এই আন্দোলনের অন্যতম একজন সংগঠক ছিলাম। আমরা স্পষ্ট এখানে বলতে চাই যে ইন্টেরিয়াল গভর্নমেন্টের কোন জায়গায় যদি দুর্নীতির স্রোত পাওয়া যায়, তার একটা তদন্ত হতে হবে।
আমরা সংস্কার কমিশন থেকে দুর্নীতি কমিশনের জন্য নতুন আইন করে দিয়েছি। তা প্রজ্ঞাপন হলে বাংলাদেশে এই আইনের বলে দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আমরা মনে করি যে তদন্ত এবং বিচার ব্যবস্থার মধ্য থেকে বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতি এবং অর্থনীতি আর একটা বড় কথা থেকে যায়। সকল সরকারের আমলে সরকারের প্রিয় আস্থাভাজন হন সরকারের কর্মচারীরা। কর্মচারী কর্মকর্তা এক অর্থে সবাই কর্মচারী। এই কর্মচারীরা সরকারের ফাইলগুলো নিয়ে বিভিন্ন ধরনের আচরণের ব্যবস্থা করে দুর্নীতির একটা পক্ষপাতিত্ব করে। ফলে সরকারি ফাইল পরিচালনা এবং নীতি নির্ধারক জায়গাগুলো স্বচ্ছতার বিধিয়ে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার জন্য দুর্নীতি দমন কমিশনকে নিজে থেকেই একটা স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষের আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ এবং সাংবাদিক ভাইরা আমার, আপনারা জানেন আমরা যে জুলাই আগস্ট বিপ্লব সংঘটিত করেছিলাম, সেই জুলাই পরে আমাদের নব্য রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা যে নতুন বন্দোবস্তের কথা বলেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেই বন্দোবস্তের জনগণের পেটে ভাত নেই, দেশে দুর্ভিক্ষ চলছে। কিছুদিনের মধ্যেই যদি এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না হয়, দেশের 18 কোটি জনগণের ভাতের অভাব হবে, দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সংঘটিত হবে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং এই সরকারের যে ন্যায় নীতি, সেই নীতিগুলো জনবান্ধব নয়। আমরা অনতিবিলম্বে এই সরকারকে ঘুষে ফিরে আসতে বলবো এবং জনবান্ধব কর্মসূচি নেওয়ার আহ্বান জানাবো। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সাথে সহমতি জানিয়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নাজিমুল হক, সভাপতি আহ্বায়ক জাতীয় ঐক্য সাংগঠনিক পরিষদ। করতে হবে, আপনাদের কষ্ট করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাদের সাথে আছি। হ্যাঁ, ধরেন 9 ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস। আমরা আজকে এমন একটি সময় দাঁড়িয়ে কথা বলছি, আমাদের এই বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে প্রত্যয় আমরা যাত্রা শুরু করেছিলাম সেই 36 জুলাই থেকে, কিন্তু আসলে কি সেই যাত্রায় আমরা বারবার হোঁচট খেয়েছি। আমরা বারবার এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম ছিল, আমাদের যে 17 বছরের যে বেসিস্টের যে দুর্নীতির বিরুদ্ধে আমরা নতুন সমাজ গড়তে চেয়েছিলাম, সেখানে আমরা বারবার হোঁচট খেয়েছি। এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় আমরা সেই দুর্নীতিবাজদের এখনো কিছু করতে পারিনি। সেই দুর্নীতিবাজ যে এখনো তাদের সাম্রাজ্য কায়েম করে যাচ্ছে। আমরা অত্যন্ত পরিবারের সাথে লক্ষ্য করছি যে বর্তমানে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে আমাদের উপদেষ্টাগণ তারাও দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের যে প্রশাসন, এই যে মন্ত্রণালয় সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রণালয় হিসেবে এখন আরো অতিরিক্ত দুর্নীতি যুক্ত হয়েছে। আমরা আজকে আমাদের যে মৌলিক অধিকার, আমরা আগে ছিল 5টি, এখন 6টি, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও মানবাধিকার, যে শিক্ষা মানবাধিকার যে রয়েছে, কোনোটাতেই আমাদের কোনো উন্নতি ঘটে নাই। আমরা আজকে খাদ্যের কথা বলি, আজকে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, 50 টাকা দামের কেনা পেঁয়াজ আজকে আমাদের 140 টাকা বিক্রি হচ্ছে। তাহলে আমাদের দুর্নীতি কোথায় আমাদের থামবে? এরা কি শুধু ওই যে সরকারি লোকেরা করছে, এরা বেসরকারি পর্যায়েও দুর্নীতি হচ্ছে। সেখানে আমাদের এই ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছে? আমি বস্ত্র বলেন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কোন জায়গায় আমাদের দুর্নীতি? আমরা আর মানবাধিকার কথা, সেটা তো আপনারা জানি, আমাদের মানবাধিকার কি রক্ষা হচ্ছে? আমাদের যে এই যে আপনার প্রদীপ যে ওই যে আমাদের সেনা অফিসার
কে হত্যা করে তার বিরুদ্ধে যে ফাঁসি রায় হয়েছিল, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেই ফাঁসি রায় কার্যকর করেছে। আমরা আজকের এই দুর্নীতি বিরোধী আমাদের এই সমাবেশ থেকে আমরা প্রথম দাবি করব, এই মাসের মধ্যে যেন তাকে ফাঁসি দিয়ে একটি উদাহরণ সৃষ্টি করে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা পদক্ষেপ হিসেবে মনে করব। আমি মোহাম্মদ তাজুল হক জাতীয় সংহতি পরিষদের পক্ষ থেকে আজকের এই দুর্নীতি সমাবেশকে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্য করার আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম শেষ করছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, দুর্নীতি বিরোধী ছাত্র জনতার ব্যানারে আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, এজন্য আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক তিনি বলেছেন যে দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না জনগণের উদ্দেশ্যে। আমি বলতে চাই, মাননীয় পরিচালক সাহেব, আপনি রাজনৈতিক বক্তব্য পরিহার করুন। আপনি রাষ্ট্রের কর্মচারী, আপনি যারা দুর্নীতিবাজ তাদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা আপনার দায়িত্ব, রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনার দায়িত্ব নয়। অনতিবিলম্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারাই এবং যে দলের প্রার্থী হবে তাদের দুর্নীতি অনুসন্ধান করে নির্বাচনের আগেই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কোনোভাবে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তা নিশ্চিত করতে হবে দুর্নীতি দমন কমিশনকে। প্রিয় বন্ধুগণ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরে বাংলাদেশে একটি ব্যাপক আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে। আপনারা জানেন, এই 5ই আগস্ট এই শেখ হাসিনা সরকারকে উৎখাতের যে বিপ্লব, সেই দিনগুলির কথা আপনারা একটু স্মরণ করেন। আজকের যারা বিদেশে ছিল, পলাতক ছিল, জেলে ছিল এবং তারা শত শত কোটি টাকা দুর্নীতি করছে আগের সরকারের আমলে এবং পরবর্তীতে তারা এখন এসে টাকা পয়সা আছে এই জন্য নির্বাচন করবেন। এই দুর্নীতিবাজদেরকে আমরা প্রতিহত করার ঘোষণা দিচ্ছি এবং অনতিবিলম্বে আগামী দিনে দুর্নীতি বিরোধী এই আন্দোলনকে আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের একমাত্র কাজ এখন থেকে বাংলাদেশের দুর্নীতি মুক্ত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দুর্নীতি বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী, সাবেক ছাত্র নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, জননেতা দীপক শীল। ছাত্র জনতার ব্যানারে উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এইরকম একটা প্রোগ্রাম করতে হবে, তাও আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ এবং মাহবুবের বিরুদ্ধে, তা আমরা কোনোদিন স্বপ্নেও দেখি নাই। আজকে আমরা বাধ্য হয়েছি 17 মাসের তাদের কর্মকাণ্ড দেখে বাধ্য হয়েছি এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা। আপনারা জানেন, 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে বাংলাদেশকে সাজাবো মুক্তিযুদ্ধের ভিত্তিতে, চেতনার ভিত্তিতে আমরা সাজাবো, সেই পরিকল্পনা করেছিলাম। আমরা মনে করেছিলাম এই 54 বছরে যারা ক্ষমতা এসেছে তারা দেশকে ধ্বংস করেছে, চেতনা বিক্রি করেছে। আমরা মনে করেছিলাম, আর নাহি আসিফরা বলেছিল নতুন বন্দোবস্ত করবে। আমরা দেখলাম কি সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা জানি না। আমরা বলবো, আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে হামলা মামলার শিকার হয়েছি, সেই সময়কালে আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহবুব আলম। তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে। আমরা চেয়েছিলাম কি, একটি বৈষম্যহীন সমাজ। বৈষম্যহীন সমাজ মানে কি? যেখানে সকলের সমান অধিকার থাকবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক চাহিদা ভোগ করতে পারবে, রাষ্ট্র নিশ্চয়তা দিবে। আমরা ওই রকম একটা সমাজ চেয়েছিলাম।
কিন্তু আমরা 17 মাস পরে এসে দেখলাম কি, যারাই ক্ষমতায় যায়, যে যায় মক্কায় সে হয় হাজি, একটা কথা আছে না? এই হলো তো এই অবস্থা। আজকে 17 মাস হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা কেন দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছেন। আমি বলবো, দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছিলাম, আমরা মনে করেছিলাম দুর্নীতি দমন কমিশন হবে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যার উপর সরকারের কোন নগ্ন হস্তক্ষেপ থাকবে না, আমরা সেটা মনে করেছিলাম। কিন্তু আজকে 17 মাস পর এসেও আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনার নিশ্চুপ অবস্থায় রয়েছে, কাঠের পুতুল হয়ে রয়েছে সরকারের। কারণ এতগুলো অভিযোগ, এত অভিযোগ আমরা যদি দেখি, নাহিদ ইসলামের কথাই বলেন না, সে তো নতুন দল করেছে, তার ব্যাংকের অ্যাকাউন্টে কয় টাকা দিয়েছে দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল, আপনাদের মনে আছে না? আপনারা সাংবাদিক যারা, তারাই তো নিউজ করেছিলেন 10,000 টাকা ছিল। 10,000 টাকা দিয়ে এত বড় একটা পার্টি, যে পার্টি উদ্বোধন করেই তার কয়েকদিন পরে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করে, সেই টাকার উৎস কি দুর্নীতি দমন কমিশন কি জানে? আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা মনে করলাম ওটা কিংস পার্টি, কিন্তু কিংস পার্টি হলেও টাকার উৎস তো আসলেই জানতে হবে দুর্নীতি দমন কমিশনারকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এদেরকে সবাই তো আমরা চিনি, আমাদেরই তো জুনিয়র ছোট ভাই। আমরা যখন ছাত্র ইউনিয়নে ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছি, তখন তো তারাও ছিল, তারা যদিও জুনিয়র ছিল, কিন্তু সকলকে তো আমি চিনি। আমি বলতে চাই একবারে 100% নিশ্চয়তা দিয়ে, মানে আজকে কোটি টাকার গাড়িতে সার্জিদ হাসনাত পাটোয়ারিরা ঘুরে বেড়ায়, আমি বলতে পারি এদের কাছে এখনো যে আপনারা খবর নেন, হলপাড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওনা আছে। আর আজকে তারা কোটিপতি। তাহলে দুর্নীতি দমন কমিশনার আসলে কাজ কি, আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই। তাহলে এরকম দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠান তো আমাদের দরকার নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এখন আসি মাহফুজ আর আসিফের ব্যাপারে। আপনারা জানেন দীর্ঘদিন আগে থেকেই আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। যখন মোয়াজ্জেম তার এপিএস ছিল, এপিএস কি তা তো আপনারা সবাই জানেন, রাজনৈতিক পিএস। এই মোয়াজ্জেম যখন ছিল, কি সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা সবাই জানেন। তার নামে প্রায় 300 কোটির উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো? তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না, নিজে সরে আসলো। তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো? তদন্ত করলো। সেই তদন্তের কতদূর আমরা জানতে চাই। সে দায়ভার তো কোনোভাবে ওই আসিফ এড়াতে পারবে না, কারণ সে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা তো সব জায়গায় শুনি, সাংবাদিকরাও শোনেন, অভিযোগের তো শেষ নাই। এই স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে ফাইল নড়চড় হয় না টাকা ছাড়া, এই কথা রাষ্ট্রের প্রশাসনের। কিন্তু তারা কি করছে? আমাদের তো সেই পরিবর্তনগুলো হচ্ছে না। আজকে 17 মাস পার হচ্ছে, সেই যে পুরনো বন্দোবস্ত, শেখ হাসিনার আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র দিয়ে লুটপাট দুর্নীতি করে যাচ্ছে এই নতুন উপদেষ্টা। আমরা বলতে চাই, আপনারা দেখেন নাহিদের যখন তথ্য উপদেষ্টা ছিল, তার এপিএস এর বিরুদ্ধে সেই একই কেলেঙ্কারি, একই দুর্নীতি হয়েছিল। কই তার এখন পর্যন্ত কোনো সুরাহা করলেন না। আজকে তো নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তার আগের দিন কালকে সাংবাদিকদের ডেকে নিয়ে তার ফিরিস্তি শোনালো 13 মাসে। কিন্তু ওই দুর্নীতির কথা আসলে কোন সাংবাদিকরা প্রশ্ন করলেও এড়িয়ে গেছে, তার কোনো সঠিক জবাব দিতে পারে নাই আসিফ মাহমুদ। তাহলে আসলে আমি বলতে চাই যে আসিফ মাহমুদ তো নিজেই বলেছিল, আপনাদের মনে নাই, যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থী যদি নির্বাচন করতে হয় তার কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা খরচ করতে হয়, বলে নাই? অবশ্যই বলেছে, আপনারা জানেন। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, নিশ্চয়ই এই 17 মাসে একজন উপদেষ্টার 20 কোটি টাকা সৎ পথে ইনকাম করার সুযোগ নাই। তাহলে সে এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তা না হলে নির্বাচন করতে পারে না সে। দুর্নীতি দমন কমিশনকে আজকের এই সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই,
অবিলম্বে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহবুব আলম এবং তার এপিএসদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর যদি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ না করা হয়, এই দুর্নীতির লুটপাটের সঠিক তদন্ত এবং বিচার না করা হয়, তাহলে আমরা ছাত্র জনতা চুপচাপ বসে থাকবো না। মনে করেন না যে শুধু আপনাদের নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, এক যুগের অধিক সময় ধরে লড়াই করেছি, মামলা খেয়েছি। এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হামলা করেছে, মামলা করেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না। এই আমরা যেখানে সমাবেশ করছি, এইখানের কাউন্সিলর ছিল রতন। এই রতন 30শে জুলাই আমাদের পল্টন মেট্রোকে ধরে নিয়ে আসে, তার কার্যালয়ে কি পরিমাণ হামলা করেছে, মেরেছে। তারপর রাত্র 12টার পর পুলিশে দিয়েছে। আপনাদের আমি মানে করব না, অসম্মান করব না। আপনাদের ওই জুলাই আগস্টের শেষ সময় ভূমিকা আপনাদের রয়েছে, কিন্তু আপনাদের এই ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ করেছে জাতির সামনে। দেশ আজকে আপনাদের যেখানে মাথার মুকুট করে রাখার কথা ছিল, সেইখানে পায়ের জুতা বানিয়ে রাখতে চায়। তারা দেখাতে চায় যে এই বিশ্বাসঘাতকদের আর এই বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নাই। ওই শেখ হাসিনার যেমন পতন হয়েছে, ঠিক এদেরও তার চেয়ে খারাপ পরিণতিতে পতন হবে যদি এই দুর্নীতি মুক্ত না করতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমরা বলতে চাই দুর্নীতি দমন কমিশনকে আমরা আলটিমেটাম দিতে চাই। কোনোভাবেই মাহবুব আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই দুর্নীতির সুরাহা না করে নির্বাচন করতে পারবে না। দুর্নীতি দমন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা ছাত্র জনতা আবারও রাজপথে নামবো, আবারও প্রয়োজন মতে গণ অভ্যুত্থান করে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সেই অঙ্গীকার ব্যক্ত করে আবারও সকলকে আজকের প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ভাই কার কোনটা আছে মানব জমিন কালো মুন্ডা কই একটু কাইন্ডলি 2 মিনিট দাঁড়ান, আমরা একটু ফুটেজ নেই। পিছনে যান না, আপনারা আরো পিছনে যান, ঘুরে দাঁড়ান।
এই যে তিনটা গত নির্বাচন 14, 18 কিংবা 2024 এই নির্বাচনকে বঞ্চিত করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু আমরা কিন্তু লড়াই করেছি। আমাদের প্রতিনিধিত্ব করেনি জনগণের, তারা প্রতিনিধিত্ব করছে দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়ে। যে যখন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহমুদ আলম পদত্যাগ করেছে, আমাদের প্রশ্নের জায়গা ছিল কারণ আছে পদত্যাগ করে